সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বাসা থেকে যথাক্রমে 100 ও 200 কোটি টাকা পাওয়া গেছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। এই হচ্ছে হাসনাত আব্দুল্লাহর কি অপকর্ম। শুধু একমাত্র হাসনাত আব্দুল্লাহ না তো, সার্জিস, হাসনাত, আপনার উপদেষ্টা নাহিদ, আসিফ, উপদেষ্টা নাহিদ আর হচ্ছে আসিফ এবং আরেকজন, এই তিন বান্দরের বা তিন চোরের আপনার কি বলে সচিবালয়ে আগুন ধরে। হাসনাত আব্দুল্লাহকে অতি দ্রুত গ্রেফতারও করতে যাচ্ছে সেনাবাহিনীর প্রধান। 31শে ডিসেম্বরকে ঘিরে ছাত্ররা যেই ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে, এটাও একটা দফা। এমনকি এই দফাতে যা যা বলা হয়েছে, আমরা কম বেশি যতদূর সমন্বয়কদের মুখে শুনেছি, এতে সরকারের সাথে সম্পূর্ণ 70 to 80% সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে যাবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই গ্রাফিতি বলেন, বিভিন্ন জায়গায় শেখ হাসিনার যেসব বিকৃতি ছবি আছে এগুলা তারা মুছে ফেলার একটা পরিকল্পনা করছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সচিবালয়ে যে আগুন লাগছে, কারা আগুন লাগিয়েছে এখন পর্যন্ত কিন্তু তথ্য প্রকাশ করেছে, তথ্য কিন্তু প্রকাশ করে নাই। ওই নাহিদ আর আসিফের দুজনের মাথায় বাড়ি লাগে আগুন লেগে গেছে, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে আর কিছুই বলার নেই। আজকের এই ভিডিওটি কি নিয়ে হয়তো আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন আজকের এই ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল দেখে। হ্যাঁ দর্শক, গ্রেপ্তার হতে চলেছেন সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং বহিষ্কার হতে চলেছেন তিন উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। দর্শক, তাদের কপালে মহাবিপদ। এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন শুরু করে দিয়েছেন এবং ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন কাউকে ছাড় দেওয়া হবে না। সব মিলিয়ে মহাবিপদে পড়তে চলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই টিমটা। দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পাবেন। তথ্য পেতে চাইলে ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখা লাগবে। তো বেশি দেরি না করে চলুন আমরা এক এক করে ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকি। আপনারা দেখতে থাকুন। শুনে না দেখতে হবে না। এই হচ্ছে হাসনাত আব্দুল্লাহর কি অপকর্ম। শুধু একমাত্র হাসনাত আব্দুল্লাহ না তো, সার্জিস, হাসনাত, আপনার উপদেষ্টা নাহিদ, আসিফ, মানে আপনার উপদেষ্টা নাহিদ আর আসিফ হচ্ছে জানেন কি একটা কি বলে মানুষকে দেখানো। হ্যাঁ, এই দুইজনকে যে আপনার সমন্বয় থেকে উপদেষ্টা বা সরকারি যে চেয়ারে বসাইছে, কেন বসাইছে? অর্থটা তো আনতে হবে স্মুথ ভাবে। তো অর্থটা কি আপনার হাসনাত আর হচ্ছে সার্জিসের বা আরো আদার্স যে বাজার আছে এদের পকেটে তো স্মুথ ভাবে টাকা তো আসতে হবে। তো আসতে হলে কি করতে হবে? সবার আগে সরকারি চেয়ারে আমাদের প্রতিনিধি থাকতে হবে। আর সেই প্রতিনিধি হচ্ছে কি আপনার উপদেষ্টা নাহিদ আর হচ্ছে আসিফ এবং আরেকজন, এই তিন বান্দরের বা তিন চোরের আপনার কি বলে সচিবালয়ে আগুন ধরে, তিনটা চেম্বারই ধরে। এখন আসুন, গণমাধ্যমগুলা কি ধরে ফেলছে কিংবা একে একে প্রকাশ্যে আসছে। এখন হাসনাত আব্দুল্লাহকে অতি দ্রুত গ্রেফতারও করতে যাচ্ছে সেনাবাহিনীর প্রধান, কারণ পুলিশকে ভয় পাচ্ছে না আর পুলিশকে এই সমন্বয়কারীরা কোনো ভ্যালু মনোজ্ঞ দেখাচ্ছে না প্রতিনিয়ত। এবার আসুন, আপনার সমন্বয়করা কিংবা হাসনাতরা বড় বড় ব্যবসায়ী কিংবা আপনার যারা নাকি সৎ অফিসার আছে কিংবা আপনার সরকারি বড় বড় কর্মকর্তা আছে, আর তাদের কাছ থেকে কিভাবে আপনার চাঁদাবাজি করে আপনার দিয়ে সমন্বয়ক আপনার নাম পরিচয় দিয়ে কি অরিজিনাল কি হাসনাত তাকে পাঠাইছে। আসুন একটা ভিডিও দেখি, তারপরে বাকি কথা বলছি। মনির খান কি করে? হচ্ছে সমন্বয়ক। আচ্ছা, তারপর নাম্বার নিছেন না? আমার একজন স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন তো? নাম্বার নিছেন একজনের কাছ থেকে, আমার নাম্বার নিছেন, নাম্বার নিয়ে ওই সময় একটু দিছেন। জি, আমার কাছ থেকে চাইছে, আমি একটা এলাকার ছেলে আমাকে যখন ফোন দিয়েছে পরিচিত, আমি তখন কথা কিছু জানি না, সে আপনাকে পাঠাইছে এবং সে 3 লাখ টাকা দাবি করছে, সেটা আপনি বলছেন তো? আমার কাছে বলছেন তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শুনেন, দেখলেন তো? তো এই হচ্ছে বর্তমান এদের অবস্থা। আপনি যদি খেয়াল করেন, প্রতিনিয়ত তারা কি এই ধরনের ব্যবসায়ীদের কাছ থেকে কয়জনই বা এই ধরনের ভিডিও আপনার লুকায়া করতে পারে, কয়জনই করতে পারে না জানি। বাংলাদেশে বর্তমান কি অবস্থা আছে কানাছে, বর্তমান বাংলাদেশের প্রতিটি ব্যবসায়ীদের কাছ থেকে তারা মনে করি হবে চালাবাজি করতে। শুধু না, আপনার এই যে সময় টিভি আছে, সময় টিভি কিন্তু 10 জনকে লিস্ট ধরাই দিছে হাসনাত আর হচ্ছে সার্জিস। কি সময় টিভি কি তাদের বাপ হয়ে কিন্তু ঠিকই আপনার উপযুক্ত শিক্ষা দিচ্ছে, এবং যখন নাকি আন্তর্জাতিক মাধ্যম থেকে আপনার ডক্টর ইউনূসের উপর চাপ আসে এবং হাসনাতের উপর চাপ আসে, তখন হাসনাত ঠিক আপনার গিরগিটির মতো কি কান্নাকাটি করে হাত পা ধরা শুরু করে সময় টিভির। তো এই হচ্ছে এদের অবস্থা। কি দেখলেন তো? আর ভাই, সাধারণ মানুষের বক্তব্য। আর এখন আপনি কি বলবেন? আরেকজন তো বললো যে ভাই আপনি মাইকটা সরাবেন না। এই বইরা ভাম দিয়ে যারা নাকি কাশি দিতে গেলে বর্তমান আপনার কি বলে প্যান্ট খারাপ করে ফেলা, এরা জীবনে ভাই দেশ চালাতে পারবে? হ্যাঁ, এদের দিয়ে কখনো ভাই দেশ কি চলবে? চলবে না ভাই, কারণ এরা দেশ চালাতে পারবে না। আপনি মানেন কিংবা না মানেন, এই সার্জিস, হাসনাত এরা কোটি কোটি টাকা পাচার করতেছে, কোটি কোটি টাকা। আর শুনে একটা কথা বলি, এদেরকে কখনোই বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে কিংবা ইন্ডিয়ার বর্ডার দিয়ে এদের পালানো বা পালাইতে দেওয়া যাবে না, এটা মাথায় রেখে। প্রথমত হচ্ছে আপনার জুলাই মাসে এবং আগস্ট মাসে যেই পরিমাণ পুলিশ গণহত্যা কিংবা আপনার মেট্রো রেল পড়েছে, বাংলাদেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বা সরকারি অনেক আসবাবপত্র বা দামি দামি জিনিসগুলো যে এত যে পুরাই দিচ্ছে বা ক্ষয়ক্ষতি করছে, এগুলোর হিসাব নিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার সচিবালয়ে এই 3 চোরের আপনার চেম্বারে কেন আগুন লাগলো, এটার জবাবদিহিতা করতে হবে। আর 4 নম্বর হচ্ছে সমন্বয়কারীরা
কত কোটি টাকা এই পর্যন্ত পাচার করলো এটারও জবাবদিহিতা করতে হবে। শুধু এটাই না, আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এটা জবাবদিহিতা করতে হবে। কারণ উপদেষ্টা আসিফ, আপনার নাহিদ, তারপর হচ্ছে আপনার সমন্বয়ক সার্জিস, সমন্বয়ক হাসনাত বা আরো যে বাজার আছে, এদের প্রত্যেকের আপনার ইউরোপের কিন্তু ভিসা কিন্তু ভাই রেডি। কারণ যে কোনো মুহূর্তে এরা মনে করেন হুট করে চলে যেতে পারে এয়ারপোর্ট দিয়ে। কারণ এদেরকে এর জন্য আটকাতে হবে, এদেরকে কোনোভাবেই এয়ারপোর্ট দিয়ে আপনার যেতে দেওয়া যাবে না। কারণ এরা জনগণ কিংবা দেশের সাথে যে পরিমাণ গাদ্দারি বা দেশটাকে যে পরিমাণ রসাতলের দিকে নিচ্ছে বা বর্তমান চলমান, এটাকে অবশ্যই সাজার আওতায় আনতে হবে প্রত্যেককে, যে বা যারা এটার মাস্টার মাইন্ড ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আমেরিকা গিয়ে কিন্তু আপনার কি বলে মাহফুজকে মাস্টার মাইন্ড হিসাবে কিন্তু সকলের কাছে কিন্তু পরিচয় কিন্তু করাই দেয় যে হি ইজ দ্য মাস্টার মাইন্ড আন্দোলনের। এটা কিন্তু পরিচয় করাই দেয়। এই মাহফুজকেও প্রত্যেককেই আপনার বিচারের কাঠগড়ায় তাড়াতে হবে, আনতেই হবে। দেখেন মেট্রো রেলটা যখন নাকি পোড়ায় তখন কি আওয়ামী লীগের নাম, আমরা সবাই বিশ্বাস করছি যে আওয়ামী লীগের ছাত্রলীগটা কিগুলো করেছে, হেলমেট বানিয়ে সেটা। পুনরায় তারা সচিবালয় আগুন দিয়ে কি করে সমস্ত ডকুমেন্টস, তারা যে দুর্নীতি করছে বা চাঁদাবাজি, আপনার টাকা যে আপনার টেন্ডারবাজি, এটা সেটা যে করে যে এত কোটি টাকা যে আত্মসাৎ তাদের ব্যাংক ব্যালেন্সে ভর্তি করতেছে, এটা যাতে আপনার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে কোন সরকার এসে যাতে এটাকে মনে করেন প্রুফ হিসাবে যাতে না পায়, এটার জন্যই কি করে সপ্তাহে এগুলো বের হয়ে যাবে। কারণ এদের মুখস্থ তখন আপনার হয়ে যাবে, সকলের মাঝে কি স্পষ্ট হয়ে যাবে, তাই না? এটার জন্য কি করে আপনার সচিবালয় এই 3 বান্দরের আপনার চেম্বারে কি আগুন লাগিয়ে দেয়, এবং বিএনপি যে আপনার আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় কিংবা আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে পাঠাতে চায় না বিএনপি, এটার জন্যই আপনার তারা এই ধরনের একটা মাস্টার মাইন্ড প্ল্যান মনে করে খেলে যে আপনার কি বলে এক দিলে দুই পাখি। যেমন প্রথমত হচ্ছে এদের যে তারা যে বর্তমান টাকা আত্মসাৎ করেছে এগুলো শেষ, দ্বিতীয়ত এই আওয়ামী লীগের নাম দিয়ে আওয়ামী লীগকে আরো বিশেষভাবে বা ভালোভাবে ফাঁসাই দেওয়া হবে এবং নির্বাচনে এদেরকে একদম প্রপার ভাবে এদেরকে বহিষ্কার করতে হবে। বর্তমান তারা মনে করতেছে কি জানেন, যে বাংলাদেশের জনগণ মনে হয় আমাদেরকে অনেক ভালোবাসে, অনেক পেয়ার করে, আমরা যেটা বলবো সেটাই হচ্ছে শেষ কথা নয়। আপনারা তো এই ধরনের চিন্তা ভাবনা করি বা এই ধরনের একটা অ্যাটেনশন নিয়ে আপনারা আগুন ধরাইছেন না, যে আমরা আবারও বলবো যে এটা মাস্টার মাইন্ড। পরবর্তীতে 2-6 মাস পরে আমরা আবারও বলবো এটা মাস্টার মাইন্ড করে আমরা শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে এইভাবে আমরা নিষেধাজ্ঞা করছি। কি মানুষ কি বোঝে না? মানুষ কি বোকা নাকি? মানুষ কি বোঝে না আপনাদের চাল? প্রত্যেকের বিচার হবে। এখন দেখার বিষয়, শুনছি যতটুকু শুনলাম যে সেনাবাহিনী এটা তদন্ত করতেছে এবং সেনাবাহিনী সার্জিস হাসনাতকে বর্তমান অবজারভেশনে রাখছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। যদি আপনার ডকুমেন্টস এবং সবকিছু তথ্য মিলে যায় বা প্রুফ পেয়ে যায়, মানে যদি আপনার লিগ্যাল ওয়েতে করে, সেনাবাহিনী যদি আপনার কোনো পক্ষ না নেয়, সেনাবাহিনী যদি আপনার জনগণ কিংবা রাষ্ট্রের হয়ে যদি সেনাবাহিনী তদন্ত করে, আশা করি এই সার্জিস আর হাসনাত গ্রেপ্তার 100-এর ভিতরে 200% হতে বাধ্য ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই গ্রাফিতি বলেন, বিভিন্ন জায়গায় শেখ হাসিনার যেসব বিকৃতি ছবি আছে এগুলা তারা মুছে ফেলার একটা পরিকল্পনা করছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সচিবালয়ে যে আগুন লাগছে, কারা আগুন লাগিয়েছে এখন পর্যন্ত তথ্য প্রকাশ করেছে, তথ্য কিন্তু প্রকাশ করে নাই, সাহস নাই। কি বলবে জানেন? হয়তো তথ্য দিবে কি তারে বাড়ি লেগে সার্কিট হয়ে আগুন লেগে গেছে। আমি বলবো ওই নাহিদ আর আসিফের দুজনের মাথায় বাড়ি লেগে আগুন লেগে গেছে, বুঝছেন? এই হচ্ছে অবস্থা, এদের মাথায় বুদ্ধি বলতে কিছু নাই। দেখেন পৃথিবীর ইতিহাসে যদি এই সময় কুরআন নাজিল হতো তাহলে শেখ হাসিনার নাম সবচেয়ে নিকৃষ্ট মহিলা হিসাবে কুরআন শরীফে লেখা থাকতো, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নাম হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটা লেখা থাকতো ফেসিবাদ হিসাবে। তিনি যেইভাবে গত 15-16 বছরে মানুষ হত্যা করেছেন এবং মানুষকে নিপীড়ন নির্যাতন গুম খুনের সাথে শেখ হাসিনা সরাসরিভাবে তিনি নিজে জড়িত, এরকম না তিনি লোক দিয়ে করেছেন। ইভেন তিনি নিজে একজন জামাতের একজন নেতাকে নিজে গিয়ে জবাই করেছিলেন। তো এরকম একটা ফেসিবাদীর পতনের পরে আমরা বিভিন্ন জায়গায় গ্রাফিতি দেখতে পেরেছি, সেখানে আপনার প্রধানমন্ত্রীর ছবিতে রক্ত বলেন, মানুষের আবেগ, মানুষের অনুভূতি, মানুষের অনেক দামি দামি জুতাও তাকে মারার জন্য দেয়ালে, তাকে তো আমরা পাই না, সে তো ভারতে পালায় গেছে, তো তাকে মারার জন্য সেখানে মানুষের দামি দামি জুতা, সেই সময় মানুষ খালি পায়, সেই জুতাগুলো নিক্ষেপ করে খালি পায়, তারা নিজের বাসায় ফিরে গেছে। অনেক স্মৃতি ছিল এই টিএসিতে। সেই জায়গাটা থেকে আপনারা দেখেন মেট্রো রেলের পিলার থেকে শেখ হাসিনার ছবিটা এনএসআই এর মাধ্যমে, যতটুকু আমরা খবর পেয়েছি পুলিশের এনএসআই এর মাধ্যমে সেখান থেকে সেটা মুছে ফেলা হয়েছে। পরবর্তীতে আবার বিপ্লবী সরকার নামে যে সরকার বর্তমান দাবি করে তারা এটাকে একটা সুন্দরভাবে গ্রাফিটি করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে শেখ হাসিনার মানুষের আবেগ অনুভূতি এগুলো মুছে ফেলাইলেন, এগুলোকে উপদেষ্টার কথা ছাড়া এনএসআই এত সাহস পুলিশের যে এই জায়গায় এনএসআই লোক এসে মুছে ফেলাবে? কেন মুছবে? আচ্ছা যদি মোসাদ দরকারি পড়তো তাহলে একদম সাদা করে দিতেন, আবার তো আপনারা সেখানে ছবি আঁকলেন। কিন্তু যে মানুষের অনুভূতি, মানুষের যে আকাঙ্ক্ষা, এটা নিয়ে আপনারা যে একটা খেলা খেললেন। এবং আমি তো আগেই বলেছি যে আওয়ামী লীগের পূর্ণবাসন হলে সবার আগে আমাদের সবার ফাঁসি হবে। তো এটাই আপনারা করতেছেন। টাকার লোভে কোনোদিন ছাত্র সংগঠন বিক্রি হয় না, বিক্রি হয় হচ্ছে কিছু ব্যক্তি, সেই ব্যক্তিরাই আজকে বিক্রি হয়ে গেছে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য বিভিন্ন দলে তাদেরকে ঢুকাচ্ছে এবং যারা এই হত্যার সাথে সরাসরি জড়িত ছিল, ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, এদেরকেও এরা বিভিন্ন জায়গায় নিপীড়ন নির্যাতন করছে এবং যারা এই হত্যার সাথে সরাসরি জড়িত ছিল এদেরকে গ্রেফতার না করে এদেরকে বিভিন্ন কমিটি, নাগরিক কমিটি বলেন, আরো যেসব রাজনৈতিক দল আছে অনেক দলে তাদেরকে ঢুকানো হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সচিবালয়ে যে আগুন লাগছে, কারা আগুন লাগিয়েছে এখন পর্যন্ত তথ্য প্রকাশ করেছে, তথ্য কিন্তু প্রকাশ করে নাই, সাহস নাই। কি বলবে জানেন? হয়তো তথ্য দিবে কি তারে বাড়ি লেগে সার্কিট হয়ে আগুন লেগে গেছে। আমি বলবো ওই নাহিদ আর আসিফের দুজনের মাথায় বাড়ি লেগে আগুন লেগে গেছে, বুঝছেন? এই হচ্ছে অবস্থা, এদের মাথায় বুদ্ধি বলতে কিছু নাই। এরা এখন দেশকে সুন্দরভাবে চাইলে পরিচালনা করতে পারে, মানুষ রাষ্ট্রীয় দায়িত্ব পায় না, এটা আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত তাদের প্রতি। তো ওই জায়গাটা থেকে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারতেছে না, তারা আওয়ামী লীগের পূর্ণবাসনে তারা চেষ্টা করে যাচ্ছে। এই যে টিএসসির মতো একটা জায়গায় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন রিস্কা ঢুকতে দেয় না, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এত
আপনার কড়াকড়ি নিয়ম চালু করেছে। সেই জায়গায় এনএসআই কিছু লোক এসে প্রক্টর ডিসি অনুমতি ছাড়াই কি এটা মুছে ফেললো? শুধু প্রক্টর ডিসি উপদেষ্টা থেকে অনুমতি ছিল এটা পোষার জন্য, এবং এটা সরাসরি দেশের মানুষের রক্তের সাথে বেমানি করা এবং দেশের মানুষকে বিভ্রান্ত করে, দেশের মানুষকে আবার আওয়ামী লীগের পুনর্বাসন করে আমাদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা চক্রান্ত চলছে দেশে। আওয়ামী লীগের শেখ হাসিনা যে অপকর্মগুলো করেছে মানুষ যেন এগুলো ভুলে যাক, জুলাই আন্দোলনে যে ছাত্র হত্যাগুলো হয়েছে এগুলো মানুষ ভুলে যাক, এবং এগুলো ভুলে যাওয়ার মাধ্যমেই যেন আওয়ামী লীগকে আবার বাংলাদেশে পুনর্বাসন করে আমাদের উপর আবার যেন অ্যাটাক করতে পারে সেই পরিকল্পনা এই দেশে এখন করছে। এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই গ্রাফিতি বলেন, বিভিন্ন জায়গায় শেখ হাসিনার যেসব বিকৃতি ছবি আছে এগুলো তারা মুছে ফেলার একটা পরিকল্পনা করছে। আমরা এর তীব্র নিন্দা এবং এর প্রতিবাদ জানাই। যারা এই কাজগুলো করছেন এদের আইনের আওতায় এনে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং এদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেওয়া হোক। প্রশ্ন হচ্ছে, আমরা কি তাহলে আরেকটা 36শে ডিসেম্বর দেখতে যাচ্ছি অথবা 32শে ডিসেম্বর? কেন এই কথাটা বললাম? আমি আমার আজকের ভিডিওতে ক্লিয়ার করেছি যে 31শে ডিসেম্বরকে ঘিরে ছাত্ররা যেই ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে এটাও একটা দফা। এমনকি এই দফাতে যা যা বলা হয়েছে আমরা কম বেশি যতদূর সমন্বয়কদের মুখে শুনেছি, এতে সরকারের সাথে সম্পূর্ণ 70 to 80% সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে যাবে। কারণ এই ইস্যুগুলো নিয়ে ইতিমধ্যেই সরকারকে কিন্তু তারা নামাতে পারেনি বা নোয়াতে পারেনি, ঝুঁকাইতে পারে নাই, কারণ বিএনপি অনড় হয়ে দাঁড়িয়েছিল। দর্শক, আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, এটার সাথে সরকারের কি কোনো সম্পর্ক আছে? কেউ কেউ বলছে অবশ্যই আছে, কারণ এই ছাত্ররাই তো সরকারের নিয়োগকর্তা, আবার এই সরকারের মধ্যে তাদেরই তো উপদেষ্টা আছে 2-3 জন, আর তাদের যারা উপদেষ্টা আছে তারাই তো পোস্ট দিচ্ছে কমরেডস নাও অর নেভার। তাহলে সরকারের সাথে কিভাবে সম্পর্ক থাকে না? সরকার কি জনগণের সাথে কানামাছি খেলা শুরু করছে? কারণ উপদেষ্টা আসিফ তিনি যখন স্টেটাস দিয়ে বসছেন নাও অর নেভার, দেন তিনি তো সরকারের লোক, তাহলে সরকার কিভাবে এটাকে অস্বীকার করে? এখন কি সরকার ছাত্ররা মুখোমুখি সংঘর্ষ? তাহলে কি 31শে ডিসেম্বর, যেহেতু সরকার আজকে এই ঘোষণা অলরেডি দিয়ে দিছে, তো সরকারের কি পতন ঘটানোর জন্য আরেকটা ডাক আসবে? আর যদি ডাক আসে সেখানে কি ছাত্ররা আগের মতন মানুষ পাবে? কারণ আওয়ামী লীগকে তাড়ানোর জন্য সব শক্তিগুলো একত্রিত হয়েছিল, এখন যার যার রাস্তায় শেষে এই ছাত্রদেরকে সন্দেহ করে যে এরা ক্ষমতার দিকে ধাবিত হচ্ছে, এরা ভাই নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য অথবা লম্বা চূড়া সময় এখন যেমন নিজেদের কন্ট্রোলে পুরো রাষ্ট্র চলে গেছে এরকম কন্ট্রোল করার জন্য তারা চেষ্টা করছে। নানান প্রশ্ন, নানান মন্তব্য, সমালোচনা। আসুন সরকার কি বলছে এই জুলাই আগস্টের ঘোষণাপত্র নিয়ে। দর্শক, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়ে সব আয়োজন কমপ্লিটের পথে, তখনই আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম সাহেব তিনি বলছেন যে এই ছাত্রদের এই ঘোষণার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই, এটি একটি বেসরকারি উদ্যোগ, আর এটাকে বেসরকারি উদ্যোগ হিসাবেই সরকার দেখছে, এর সাথে সরকারের কোনো ধরনের সম্পর্ক নেই। ঘোষণা না আসা পর্যন্ত সরকারের কাছে বিষয়টি স্পষ্ট নয়। আমি আবার বলি, সমন্বয় করা দরকার। আওয়ামী লীগ সরকারের মধ্যে এরকম হইতো যে কোনো একজন মন্ত্রী, কোনো একজন এমপি একটা কথা বলতেন দায়িত্বশীল, পরে দেখা যেত যে আপনার যেমন কি বলা হচ্ছে, পরবর্তী সময় দলের পক্ষ থেকে বলা হতো এটা তার ব্যক্তি মন্তব্য, এটা ব্যক্তি মন্তব্য, এটা সরকারের না, জনগণ ভাবতো আমাদেরকে মূর্খা বানাচ্ছে, ঠিক এরকম কিন্তু ফিল হতো। তো আজকে আমাদের কাছে এমনই মনে হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলন হয়েছে আজকে, সেখানে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ, উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র প্রেস সচিব ফয়জ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি তারা উপস্থিত ছিলেন। তো বলা হচ্ছে যে এই জুলাই বিপ্লব সম্পর্কে সরকারের অবস্থান কি? বলছে এটা একান্তই শিক্ষার্থীদের বিষয়, এই বিষয়ে সরকার অবগত নয়। ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন আমরা দেখব তারা কি ঘোষণা দিল। যতক্ষণ পর্যন্ত এই ঘোষণাটা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না। তো এখানে আজকে আরো বেশ কিছু ঘটনা আছে। এখন বিষয় হচ্ছে, যদি এটা বেসরকারি উদ্যোগ হয় তো প্রতিদিন বাংলাদেশে কত ধরনের উদ্যোগের আন্দোলনের জিনিস আমরা দেখি। আজকেও দেখছি ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে তারা আন্দোলনরত আছেন, একবার গেলেন আবার নামলেন। তো এরকম অসংখ্য বেসরকারি উদ্যোগ তো প্রতিদিন আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা রাজপথে অবস্থান নিতে দেখছি। তো ছাত্রদের এটা কি এরকমই হবে, নাকি এটার সরকার আলাদা মূল্যায়ন করবে? এখন এটার সাথে সরকার কানেক্টেড না, এই জিনিসটা দুই কারণে মানুষের কাছে বিশ্বাসযোগ্য না। সবাই মনে করছে বিএনপির কথাবার্তা আপনি দেখেন রাজনৈতিক দলগুলোর, যে ক্ষমতাকে লেন্দি করতে, আরো লম্বা সময় ক্ষমতায় থাকার জন্য কথায় কথায় সংস্কার সংস্কার সংস্কার, এটা শেখ হাসিনার উন্নয়নের মতো একটা শব্দ হয়েছে। আবার এই সরকারের বেশ কয়েকটা টিম আছে, টিম এ, টিম বি, টিম সি। তো এই ছাত্ররা হচ্ছে সরকারের টিম, তারা টেকনিক্যালি কথা বলেন, পরবর্তী সময় সরকার সেটাকে মেনে নিতে বাধ্য হয়, আর ওইটাতে সরকারের নিজস্ব ফায়দা থাকে। এখন এই জুলাই বিপ্লব ঘোষণায় সরকারের ফায়দা হবে নাকি হবে না সেটা আমরা জানি না, তবে এটার সাথে সাংঘর্ষিক অবস্থান তৈরি হবে সংবিধানের। কারণ মুজিববাদ বলতে যে জিনিসটা এখানে বোঝানো হচ্ছে 72-এর সংবিধান। তো ওই সংবিধানের আলোকে বাংলাদেশ 52 বছর চলছে, 53 বছর পা দিতে যাচ্ছে। এখন এই সংবিধান পরিবর্তন গেলে বিএনপির জীবনও মানবে না এই মুহূর্তে, জামাত ইসলাম এটার পক্ষে থাকবে না। আওয়ামী লীগ তো ব্যাকগ্রাউন্ডে আসেই রেডি খেলার জন্য। যদি ওইরকমই হয় ছাত্ররা 36শে ডিসেম্বর ট্রাই করে, তখন মাঠের মধ্যে নামলে বোঝা যাবে আসলে আবার কি ঘটতে যাচ্ছে। তবে সামনে একটা বড় ধরনের আরো একটা সংঘর্ষের আশঙ্কা অনেকেই করছে, যে বিএনপি যেভাবে আলটিমেটাম দিচ্ছে, আতাউর রহমান ঢালী ভাই বলছিল বিএনপি যদি মাঠে নামে 1 ঘন্টার মধ্যে সরকারকে যে কোনো সিদ্ধান্ত তারা মানাইতে বাধ্য করতে পারে। এখন আদৌ পারবে কিনা সেটা হচ্ছে কথা, কারণ এরকম সিদ্ধান্ত বিএনপি অনেক সময় নিয়েছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। বাট 2-একটা ককটেলের আওয়াজ শুনলে, পুলিশের 2-1 রাউন্ড সাউন্ড গ্রেনেড শুনলেই আবার তারা মাঠ খালি হয়ে যেত। ছাত্ররা তো আলাদা, একটা মরলে একটাই মরে, বাকিটা দাঁড়াই থাকে। তো সেই জায়গা থেকে ছাত্রদের ব্যাপারে আরেকটা হিসাব। তো সবকিছু মিলিয়ে আমরা বুঝতে পারতেছি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আমাদের কি ঘোল খাওয়াচ্ছেন, নাকি আসলেই তারা জানেন না। আবার তাদের মধ্যে থাকা উপদেষ্টা আসিফ তিনি বলছেন কমরেডস নাও অর নেভার, আবার সরকার জানেন না। তো তাদের মধ্যে কি এগুলো নিয়ে আলোচনা হয় না? আমি জানি না যে নাহিদ বা মাহফুজ তারা কোনো স্ট্যাটাস দিয়েছে কিনা, দিয়ে থাকলে তো বিষয়টা আরো জটিলতর হচ্ছে, যে সরকার কেন জানে না। সরকার একজন দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা এই ধরনের স্ট্যাটাস দিচ্ছেন, সেক্ষেত্রে তাদেরও তো দায়িত্বশীলতার ইস্যু আছে। সব মিলিয়ে একটা কেমন জানি আর কি। তো দেখা যাক
বিষয়টা আরো হয়তো ক্লিয়ার হবে সামনে। ভালো দর্শক, এতক্ষণ আপনারা বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাতকে নিয়ে, তাছাড়া বর্তমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অজানা রহস্য। এখন আপনারা শুনবেন বিস্তারিত পরিবেশন, আপনারা শুনতে থাকুন। হাসনাত সার্জিসের বাসায় কোটি টাকা পাওয়া। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর বাসা থেকে বিপুল টাকা পাওয়া গেছে বলে ইন্টারনেটে যে তথ্য ছড়ানো হয়েছে তা ভুয়া বলে নিশ্চিত করেছেন তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টচেক রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর বাড়িতে 200 ও 100 কোটি টাকা পাওয়ার তথ্যটি সঠিক নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তারিকুল ইসলামের বক্তব্যের একটি খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে এ দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম। এতে এক ব্যক্তিত্ব বলে শোনা যায়, আমাদের কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না, চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সার্জিস আলমের বাসায় 200 কোটি টাকা পাওয়া গেছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গেছে। যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। এই ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন সমালোচনাও করতে দেখা যায়। বিষয়টি যাচাইকারী পরিবর্তনে অনুসন্ধানে এমডি তারিকুল ইসলাম নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজে গত 19 অক্টোবর অবিলম্বে হামলাকারীরা খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটি 9 মিনিট থেকে 9 মিনিট 42 সেকেন্ড অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। জানা যায়, বক্তব্যের প্রদানকারী এই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তারিকুল ইসলাম। ভিডিওর 9 মিনিট থেকে তাকে বলতে শোনা যায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে এ লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গেছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গেছে। মূলত তিনি সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর বাড়িতে 100 কোটি টাকা পাওয়া গেছে বলে দাবি করেননি, বরং তিনি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র উল্লেখ করে বলেছেন। এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারত না। পাশাপাশি গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহর বাসা থেকে কোনো অর্থ উদ্ধারের তথ্য খুঁজে পাওয়া যায়নি।